বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা জানো, সারা বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করার কারণে সারা দেশের ন্যায় আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটিও বন্ধ রয়েছে। তাই আমি আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষ স্যারের নির্দেশক্রমে আমি উচ্চ মাধ্যমিক শ্রেণীতে হিসাব বিজ্ঞান বিষয়ে একটি ক্লাস তোমাদের নিব। তোমাদের ইতিমধ্যে প্রথম ও দ্বিতীয় সাময়িক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এখন সামনে তোমাদের বার্ষিক পরীক্ষা। এই বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী হিসাব বিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায়, যার নাম আর্থিক বিবরণী, তার উপর আমি আজকে ক্লাস দিব। আমি কলেজ বন্ধ হওয়ার আগেও এই অধ্যায়ের উপর তোমাদের ক্লাস নিয়েছি, কিছু ধারণা দিয়েছি। আজকেও আমি কিছু ধারণা দিব আর্থিক বিবরণীর উপর। আর্থিক বিবরণী একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এইচএসসি ব্যবসায় শিক্ষা শাখার সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় আর্থিক বিবরণী। হিসাব বিজ্ঞানের সিলেবাস অনুযায়ী যে নম্বর বন্টন রয়েছে, তাতে তোমাদের 11টি প্রশ্নের মধ্যে 7টি প্রশ্নের অ্যান্সার করতে হয় এবং এটি দুটি বিভাগে রয়েছে, ক বিভাগ এবং খ বিভাগ। ক বিভাগে 2টি প্রশ্নের অ্যান্সার করতে হয়, খ বিভাগে 5টি প্রশ্নের অ্যান্সার করতে হয়। মোট 7টি প্রশ্নের অ্যান্সার করতে হয়। ক বিভাগে যে 2টি প্রশ্ন থাকে, সেই 2টি প্রশ্নই এই আর্থিক বিবরণীর উপর হয়ে থাকে। অর্থাৎ হিসাব বিজ্ঞান প্রথম পত্রেও ক বিভাগে 2টি প্রশ্ন বাধ্যতামূলকভাবে আর্থিক বিবরণীর উপর হয়ে থাকে এবং দ্বিতীয় পত্রেও ক বিভাগে 2টি প্রশ্ন আর্থিক বিবরণীর উপর বাধ্যতামূলক হয়ে থাকে। সুতরাং আর্থিক বিবরণী খুবই একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তোমাদের জন্য। আর্থিক বিবরণী কাহাকে বলে? যে বিবরণীর মাধ্যমে কোনো ব্যবসার প্রতিষ্ঠান বা কারবার প্রতিষ্ঠান একটি নির্দিষ্ট সময় শেষে কারবারের আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা জানতে পারে, সেই বিবরণীকেই বলা হচ্ছে আর্থিক বিবরণী। আর্থিক বিবরণীতে 2টি ধাপ রয়েছে, একটি বিশদায় বিবরণী আর একটি আর্থিক অবস্থার বিবরণী। বিশদায় বিবরণীর মাধ্যমে কারবারের লাভ বা ক্ষতি বা আর্থিক ফলাফল জানা যায়, আর আর্থিক অবস্থার বিবরণীর মাধ্যমে কারবারের নির্দিষ্ট সময় শেষে সম্পদ কতটুকু রয়েছে, দায় কতটুকু রয়েছে, অর্থাৎ আর্থিক অবস্থা জানা যায়। বিশদায় বিবরণীতে যাবতীয় মুনাফা জাতীয় আয় ব্যয় লিপিবদ্ধ হয়, আর আর্থিক অবস্থার বিবরণীতে যাবতীয় মূলধন জাতীয় আয় ব্যয় লিপিবদ্ধ হয়। এখানে বিশদায় বিবরণীতে যে মুনাফা জাতীয় আয় ব্যয় লিপিবদ্ধ হয়, এখানে মুনাফা জাতীয় আয় 2 ধরনের, একটি পরিচালনায় আর একটি অপরিচালনায়। পরিচালনায়টা কি? কারবার পরিচালনা করতে যে আয় অর্জিত হয় সেটিকে বলা হচ্ছে পরিচালনা আয়, আর কারবার পরিচালনা না করে যে আয় অর্জিত হয় সেটিকে বলা হচ্ছে অপরিচালনা আয়। পরিচালনায় আবার 2 ধরনের, একটি প্রত্যক্ষ পরিচালনায় আর একটি পরোক্ষ পরিচালনায়। প্রত্যক্ষ পরিচালনায় এখানে একটি পণ্য বিক্রয়, আর পরোক্ষ পরিচালনায় যে আয় প্রত্যক্ষভাবে জড়িত নয়, পরোক্ষভাবে জড়িত, সে আয়গুলি হচ্ছে চালানি কারবারের লাভ, প্রাপ্ত কমিশন, প্রাপ্ত বার্তা। এই 3টি হচ্ছে পরোক্ষ পরিচালনায়। আর অপরিচালনায় যেমন শিক্ষানবিশ সেলামি, বিনিয়োগের সুদ প্রাপ্তি, ব্যাংক সুদ প্রাপ্তি, লভ্যাংশ প্রাপ্তি ইত্যাদি। ঠিক তেমনিভাবে পরিচালন ব্যয় আবার 2 ধরনের, একটি প্রত্যক্ষ পরিচালন ব্যয় আর একটি পরোক্ষ পরিচালন ব্যয়। প্রত্যক্ষ পরিচালন ব্যয়টা কি? যে ব্যয় পণ্য উৎপাদনের সাথে সরাসরি জড়িত, যে ব্যয় ছাড়া পণ্য উৎপাদন করা যায় না, সেটিকে বলা হচ্ছে প্রত্যক্ষ পরিচালন ব্যয়। যেমন পণ্য ক্রয়, গুদাম ভাড়া, ক্রয় পরিবহন, আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, পণ্য খালাস খরচ, ডক চার্জ ইত্যাদি।
আর পরোক্ষ পরিচালন ব্যয় যে ব্যয় ছাড়াও পণ্য উৎপাদন করা যায়, যে ব্যয় পণ্য উৎপাদনের সাথে সরাসরি জড়িত নয়, সেটিকে বলা হচ্ছে পরোক্ষ পরিচালন ব্যয়। যেমন বেতন, বিজ্ঞাপন, মণিহারি, অফিস খরচ, বিদ্যুৎ খরচ, ডাক ও তার খরচ, যাবতীয় স্থায়ী সম্পত্তির অবচয় অবলোপন, অনাদায়ী পাওনা, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, নতুন অনাদায়ী পাওনা ইত্যাদি। আর অপরিচালন ব্যয় কারবার পরিচালনা না করে যে ব্যয় সংগঠিত হয় সেটিকে বলা হচ্ছে অপরিচালন ব্যয়। যেমন শিক্ষানবিশ ভাতা, ব্যাংক জমাতিরিক্তের সুদ, ব্যাংক চার্জ, লভ্যাংশ প্রদান, মূলধনের সুদ ইত্যাদি। আমি তোমাদের এই কলেজ বন্ধ হওয়ার আগেও কিছু অঙ্ক করাইছি। আজকে আমি তোমাদের 15 নাম্বার অঙ্ক করাবো কাজী মোকাররম হোসেনের। দেখো তোমরা 15 নাম্বার অঙ্ক। টুইন অ্যান্ড সন্সের 31 ডিসেম্বর 2014 সালের রেওয়া মিল নিম্নরূপ। রেওয়া মিল 31 ডিসেম্বর 2014, ক্রয় বিক্রয় দেওয়া আছে, প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া আছে, আসবাবপত্র, উত্তোলন মূলধন, বেতন, অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা সঞ্চিতি, প্রাপ্য হিসাব, ভাড়া, কর ও বিকর 31 মার্চ 2015 পর্যন্ত প্রদত্ত। সমন্বয়গুলো কি আমি বলতেছি। সমাপনী মজুত পণ্য 20,000 টাকা মূল্যায়িত হয়েছে। মাসিক বেতন প্রদানের হার 1500 টাকা। এখানে প্রতি মাসে আমাদের 1 বছরের অঙ্ক, আমাদের আর্থিক বছর হচ্ছে 12 মাসে সংগঠিত হয়। এখানে প্রতি মাসে যদি 1500 হয় তাহলে 12 মাসে হবে 18,000 টাকা। আর এখানে বেতন দেওয়া আছে 12,000 টাকা, তাহলে 6,000 টাকা এখানে কি রয়েছে, বকেয়া রয়েছে। ভাড়া 8 মাসের প্রদত্ত রয়েছে। 8 মাসের ভাড়া রেওয়া মিলে দেওয়া আছে 8,000। আমরা দেখাবো 12 মাসে, তাহলে 4 মাসের ভাড়া বকেয়া রয়েছে। এই 4 মাসের ভাড়া হচ্ছে তোমার 4,000 টাকা। এটা আমরা বিশদ আয় বিবরণীতে ভাড়ার সাথে যোগ করে দেখাবো এবং আর্থিক অবস্থার বিবরণীতে আমরা চলতি দায়ের মধ্যে দেখাবো। ক্রয়ের মধ্যে 500 টাকা মনিহারি অন্তর্ভুক্ত আছে। এখানে মনিহারি থেকে, ক্রয় থেকে মনিহারি বাদ দিব এবং বিক্রয়ের মধ্যে 2,000 টাকা আসবাবপত্রের বিক্রয় অন্তর্ভুক্ত আছে। এখানে বিক্রয় থেকে আসবাবপত্রের বিক্রয় বাদ দিব। অনাদায়ী পাওনা 500 টাকা অবলোকন করো। অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি সৃষ্টি করো। অনাদায়ী পাওনা 500 টাকা। রেওয়া মিলে যে অনাদায়ী পাওনা থাকে সেটা নতুন পুরাতন অনাদায়ী পাওনা। আর সমন্বয়ে যে অনাদায়ী পাওনা থাকবে সেটা নতুন অনাদায়ী পাওনা। সমন্বয়ে যে অনাদায়ী পাওনা সঞ্চিতি সৃষ্টি করতে বলবে সেটা নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এখন এখানে রেওয়া মিলে যে অনাদায়ী পাওনা সঞ্চিতি থাকবে সেটা পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। ক নাম্বারে বলছে প্রাপ্য হিসাবের নিট আদায়যোগ্য মূল্যের পরিমাণ নির্ণয় করো। এখানে দেখো যে প্রাপ্য হিসাবের নিট আদায়যোগ্য মূল্য আমি কিভাবে নির্ণয় করব। রেওয়া মিলে প্রাপ্য হিসাব আছে, দেখো যে 34,500 টাকা প্রাপ্য হিসাব আছে। 34,500 টাকা বসাচ্ছি। এখান থেকে সমন্বয়ে যে অনাদায়ী পাওনা আছে 500 টাকা নতুন অনাদায়ী পাওনা, এটা আমি বাদ দিয়েছি। বাদ দিয়ে আমার দাঁড়াইছে 34,000 টাকা। এটাকে বলা হচ্ছে অবশিষ্ট প্রাপ্য হিসাব। এই অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর আমাকে 5% যে অনাদায়ী পাওনা সঞ্চিতি সৃষ্টি করতে বলতেছে সেটা নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। তাহলে আমরা এই অবশিষ্ট প্রাপ্য হিসাব 34,000 থেকে আমরা নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি 1,700 টাকা বাদ দিয়ে আমার দাঁড়াচ্ছে 32,500 টাকা। এটি হচ্ছে নিট আদায়যোগ্য মূল্য, অর্থাৎ প্রাপ্য হিসাবে নিট আদায়যোগ্য মূল্য এটি। এরপরে খ নম্বরে বলছে উক্ত বছরের ব্যবসায়ের মোট মুনাফার পরিমাণ নির্ণয় করো। মোট মুনাফা আমরা কিভাবে নির্ণয় করব? আমরা বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে আমরা মোট লাভ বা ক্ষতি নির্ণয় করব। বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে আমরা মোট লাভ বা ক্ষতি নির্ণয় করব। বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে নির্ণয় করব? প্রারম্ভিক মজুদের সাথে ক্রয় ও অন্যান্য প্রত্যক্ষ খরচ যোগ করব, সমাপনী মজুদ বাদ দিব। তাহলে দেখো যে এখানে আমরা এই মোট লাভ বা ক্ষতি নির্ণয় করতে যে আমাদের প্রথমে বিশদ আয় বিবরণীর ছক দেখাতে হবে। ছকটা কিরকম হবে? বিবরণ, টাকা, টাকা, টাকা। টাকার কলাম হবে 3টি। এরপর আমরা শিরোনাম লিখেছি টুইন অ্যান্ড সন্সের বিশদ আয় বিবরণী আংশিক 2000। যেহেতু আমরা শুধু মোট লাভ বা ক্ষতি নির্ণয় করবো, এই জন্য ব্র্যাকেটে আমাদের আংশিক কথাটি উল্লেখ করতে হবে। 2014 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য বিক্রয় আমরা রেওয়া মিলে আছে আমাদের 85,000 টাকা। এখান থেকে ওই যে বলা হচ্ছে যে বিক্রয়ের মধ্যে আসবাবপত্রের বিক্রয় অন্তর্ভুক্ত আছে, এই জন্য এটা আমরা বিক্রয় থেকে বাদ দিব। বাদ দিয়ে আমাদের আসবাবপত্রের বিক্রয় আছে 2,000 টাকা। 85,000 থেকে 2,000 টাকা বাদ দিয়ে আমাদের নিট বিক্রয় দাঁড়ালো 83,000 টাকা।
এই নিট বিক্রয় থেকে আমরা এখন বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিব। বিক্রিত পণ্যের ব্যয় রেওয়া মিলে দেওয়া নাই, তাহলে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে হবে। বিক্রিত পণ্যের ব্যয় আমরা কিভাবে নির্ণয় করব? প্রারম্ভিক মজুদ দেওয়া আছে 23,000 টাকা, তার সাথে আমরা ক্রয় যোগ করব। এই ক্রয় আমরা বসাচ্ছি 33,000। ক্রয় থেকে এখানে সমন্বয়ে বলা আছে ক্রয়ের মধ্যে 500 টাকার মনিহারি অন্তর্ভুক্ত আছে, এই জন্য ক্রয় থেকে আমরা মনিহারিটা আমরা বাদ দিব। দেখো ক্রয় আছে 33,000, এখান থেকে মনিহারি 500 টাকা বাদ দিয়ে নিট ক্রয় দাঁড়াইছে আমার 32,500 টাকা। তাহলে টোটাল মোট আমার দাঁড়ালো 55,500 টাকা। এখান থেকে আমরা সমাপনী মজুদ 20,000 টাকা বাদ দিয়ে আমার বিক্রিত পণ্যের ব্যয় দাঁড়ালো 35,500 টাকা। তাহলে আমি বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে নির্ণয় করলাম? প্রারম্ভিক মজুদের সাথে নিট করে যোগ করলাম এবং সমাপনী মজুদ 20,000 টাকা বাদ দিয়ে আমার বিক্রিত পণ্যের ব্যয় দাঁড়ালো 35,500 টাকা। আমি ইতিমধ্যেই তোমাদের বলেছি যে আমরা মোট লাভ বা ক্ষতি কিভাবে নির্ণয় করব। বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে আমার মোট লাভ বা ক্ষতি দাঁড়ালো 47,500 টাকা। এখন এখানে দেখো যে গ নাম্বারে বলছে, আমি আরেকটু বিষয় বলি তোমাদের। মোট মুনাফা আমরা কিভাবে পেলাম? বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে আমরা মোট মুনাফা নির্ণয় করেছি। আর এখন তোমার এই মোট লাভের সাথে পরিচালন আয় যোগ করব, পরিচালন ব্যয় বাদ দিব। বাদ দিলে আমাদের বের হবে পরিচালন লাভ বা ক্ষতি। আর এই পরিচালন লাভ বা ক্ষতির সাথে অপরিচালন আয় যোগ করব, অপরিচালন ব্যয় বাদ দিব। বাদ দিলে বের হবে বা নির্ণয় হবে আমাদের নিট লাভ বা ক্ষতি। এখানে গ নাম্বারে বলেছে, 15 নম্বর অঙ্কের গ নাম্বারে বলেছে মোট মুনাফা 47,500 টাকা ধরে তুই নেন সঞ্চয়ের পরিচালন মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা এখানে তাহলে আমাদের পরিচালন মুনাফা বা ক্ষতি পরিমাণ নির্ণয় করার জন্য আমাদেরকে আবারও বিশদ আয় বিবরণীর ছক নির্ণয় করতে হবে। দেখো আমি বিশদ আয় বিবরণী ছক জায়গায় এখানেও টাকার কলাম আমি আগে বলেছি টাকার কলাম 3টি হবে। এখানেও টাকার কলাম 3টি হবে। বিবরণ, টাকা, টাকা, ওভারে শিরোনাম দিতে হবে সঞ্চয়ের আংশিক 2014 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরের এখানে আমরা দেখো যে আগেও মোট লাভ আমরা খ নম্বরেও মোট লাভ নির্ণয় করেছি 47,500। যদি আমরা মোট লাভ যদি এই গ নম্বরে না দেওয়া থাকতো তাহলে আমরা লিখতাম মোট লাভ করণীয় খ। আর যেহেতু অঙ্কে গ নম্বরে বলে দেওয়া আছে তাহলে আমরা লিখবো মোট লাভ অঙ্কে প্রদত্ত। অঙ্কে প্রদত্ত 47,500। এর সঙ্গে আমরা পরিচালনায় যোগ করব, কিন্তু এই অঙ্কে দেখা গেল যে পুরো রেওয়া মিল এবং সমন্বয় করে দেখা গেল যে কোনো পরিচালনায় নাই। তাহলে আমরা সরাসরি পরিচালনায় যেহেতু যোগ করার কোনো কিছু নাই এখানে, তাহলে আমরা পরিচালন ব্যয় বাদ দেব।
পরিচালন ব্যয় আমরা লিখে কলম দিয়ে দিব। পরিচালন ব্যয় এখানে কি কি আছে দেখো, বেতন, বেতন আমরা সব ফার্স্ট কলামে লিখবো 12,000 টাকা। এর সঙ্গে বকেয়া বেতন যোগ করব। প্রতি মাসে 1500 টাকা করে হলে 12 মাসে 18,000। আমাদের দেওয়া আছে 12,000। 1500 টাকা করে হলে 12 মাসে 18,000, তাহলে আমাদের দেওয়া আছে 12,000। তাহলে 6,000 টাকা আমাদের কি রয়েছে, বকেয়া রয়েছে। 18,000 টাকা। এরপরে আছে অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনা 500। এর সঙ্গে আমরা যে নতুন অনাদায়ী পাওনা নির্ণয় করছি সেটা যোগ করব। যোগ নতুন অনাদায়ী পাওনা 1700, তাহলে দাঁড়াচ্ছে 2200 টাকা। এর সঙ্গে আমরা নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি যোগ করব। যোগ নতুন অনাদায়ী পাওনা 1700 না, যোগ নতুন অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা দেওয়া আছে 2000। দেখো অনাদায়ী পাওনা দেওয়া আছে, অনাদায়ী পাওনা দেওয়া আছে 2000। তার সাথে নতুন অনাদায়ী পাওনা 500 আমরা যোগ করব। যোগ করে দাঁড়াবে 2500। এর সঙ্গে আমরা নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি যোগ করব। সঞ্চিতি 1700 যোগ করে হচ্ছে আমাদের 4,200। বাদ রেওয়া মিলে যে অনাদায়ী পাওনা সঞ্চিতি আছে 3600 টাকা, এটা আমরা বাদ দিব। সঞ্চিতি কত টাকা, 3600 টাকা। যদি বাদ দিই আমি, তাহলে দাঁড়াচ্ছে 600 টাকা। এরপরে দেখো ভাড়া দেওয়া আছে। ভাড়া রেওয়া মিলে দেওয়া আছে 8,000 টাকা। আর সমন্বয়ে বলছে ভাড়া 8 মাসের দেওয়া আছে, তাহলে 4 মাসের বকেয়া রয়েছে। যোগ বকেয়া। আমরা যে কোনো আয় ব্যয় দেখাবো 12 মাসের, কিন্তু এখানে দেওয়া আছে 8 মাসের, তাহলে 12 মাসের মধ্যে 8 মাসের দেওয়া থাকলে 4 মাসের কি রয়েছে, বকেয়া রয়েছে। বকেয়াটা বের করবো আমরা। 8 মাসের যদি 8,000 হয়, তাহলে 4 মাসের কত, 4,000 টাকা। $12,000 টাকা। এরপরে দেওয়া আছে মণিহারি। দেখো ক্রয়ের মধ্যে মণিহারি অন্তর্ভুক্ত আছে, মণিহারিটাও আমাদের দেখাতে হবে।
মণিহারি 500। এরপরে বলতেছে কর ও অভিকর 31 মার্চ 2015 পর্যন্ত দেওয়া আছে। আমাদের অঙ্গ হলো 2014 সালে, এটি যদি 15 সালে যায় তাহলে সেটা আমরা ধরবো অগ্রিম। তাহলে এটি 1 বছরের জন্য দেওয়া আছে 800 টাকা। তাহলে 1 বছরের জন্য যদি 800 টাকা দেওয়া হয়, তাহলে এই বছরে 14 সালের ধরবো আমরা 9 মাসের, আর 31 মার্চ 2015 এটা ধরবো আমরা 3 মাসের। তাহলে 15 সালের 3 মাসের কি দেওয়া আছে, অগ্রিম রয়েছে। 12 মাসের মধ্যে যদি 3 মাসের অগ্রিম দেওয়া থাকে তাহলে আমরা 9 মাসের কাউন্ট করবো এখানে। কর ও অভিকর 800 টাকা বাদ অগ্রিম। 12 মাসের যদি 800 হয় তাহলে 3 মাসের কত, 200 টাকা। 200 টাকা যদি বাদ দিই তাহলে আমাদের থাকে 600 টাকা। এই হলো আমাদের মোটামুটি আমাদের পরিচালন ব্যয়। আর কোনো পরিচালন ব্যয় এখানে দেখা যাচ্ছে না। তাহলে এখন তোমার যেহেতু আর কোনো পরিচালন ব্যয় এখানে দেখা যাচ্ছে না, তাহলে আমরা পরিচালন ব্যয়গুলো এখন যোগ করতে পারি। 18 আর 12 30, 31,200, 31,700 টাকা আমাদের মোট পরিচালন ব্যয়। 31,700 টাকা মোট পরিচালন ব্যয়। এই আমাদের মোট লাভ দাঁড়িয়েছে 47,500, ওখান থেকে আমাদের পরিচালন ব্যয় 31,700 টাকা বাদ দিতে হবে। দেখা যাক কত থাকে। 15 থেকে 7 বাদ দিলে 8, 7 থাকে 1, 2, 7 থেকে 2 বাদ দিলে 5, 4 থেকে 3 বাদ দিলে 1, 15,800 টাকা আমাদের পরিচালন মুনাফা দাঁড়াচ্ছে। প্রিয় শিক্ষার্থী, দেখো যে আমরা পরিচালন মুনাফা কিভাবে নির্ণয় করলাম। মোট লাভের সাথে আমরা পরিচালন ব্যয় 31,700 টাকা বাদ দিয়ে আমার থাকলো 15,800 টাকা অবশিষ্ট। এটাকে বলা হচ্ছে পরিচালন মুনাফা। আর এটি যদি তোমার মাইনাস ফিগার আসতো তাহলে পরিচালন ক্ষতি হতো। আজকে তোমাদের সামনে আমি অনলাইনে যে ক্লাস নিলাম, আজকে ক্লাস এই পর্যন্তই আমি শেষ করলাম। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং সাবধানে থাকবে। সবাই সবার জন্য দোয়া করবে। খোদা হাফেজ। সবাইকে ধন্যবাদ।